আপনার কি কখনো মনে হয়েছে যে আপনার নিচ থেকে মাটি সরে যাচ্ছে, আপনি মাটির নিচে আস্তে, আস্তে ডুবে যাচ্ছেন, অনেক জোরে নিঃশ্বাস নিতে হচ্ছে কারণ অনেক ভয় লাগছে এবং একই সাথে অন্যরকম একটা অনুভূতি হচ্ছে, যে অনুভূতিটা সাধারণত আপনার হয় না। আপনার হাতের এই জায়গাটা ঘামা শুরু করে, কানের পিছনে কেমন একটা শিরশিরে অনুভূতি আসা শুরু করে। এই পুরা ব্যাপারগুলাই হয় অনেক মানুষের যখন তারা অনেক মানুষের সামনে একটা স্পিচ দিতে যায়, বড় একটা ক্রাউডের সামনে দাঁড়ায় আমরা যখন কথাবার্তা বলি, আমরা অনেকেই এই সমস্যাটা ফেস করি। এই সমস্যাটা এত কমন যে এটার একটা নামও আছে, নাম হলো গ্লসোফোবিয়া, যেটাকে আমরা সহজ বাংলায় বলতে পারি দ্য ফিয়ার অফ পাবলিক স্পিকিং। দুনিয়ায় যত ফিয়ার বা ভয় আছে তার মধ্যে সবচেয়ে কমন ভয়গুলোর একটা হলো এই গ্লসোফোবিয়া। প্রায় প্রত্যেক 2 জনের একজন এই গ্লসোফোবিয়ায় আক্রান্ত। কিন্তু আপনি এটা জানেন যে আসলে কিন্তু পাবলিক স্পিকিং এমন না যে একজন জন্ম থেকে ভালো পাবলিক স্পিকার হয়ে আসছে আর একজন জন্মের সময় এই স্কিলটা পায় নাই দেখে সে ভালো পাবলিক স্পিকার হতে পারছে না। পাবলিক স্পিকিং অন্যান্য স্কিলের মতোই একটা ট্রেনেবল স্কিল, এবং আপনি যদি এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন আশা করা যায় এরপরে আপনার আর পাবলিক স্পিকিং নিয়ে কোনো সমস্যা হবে না। চলেন শুরু করা যায়। আচ্ছা, আমি কিন্তু আন্দাজে জ্ঞান দিচ্ছি এরকম না। ইউনিভার্সিটি লাইফ বলেন, দেশে বলেন, ইউরোপিয়ান সার্চ অ্যাওয়ার্ডের ভিতরে বলেন, অনেক লার্জ ক্রাউডের সামনে স্ট্যান্ড আপ কমেডি করতে যায় বলেন, নর্মালি বক্তৃতা দিতে যায় বলেন, বিভিন্ন ইউনিভার্সিটিতে আমি অনেক পাবলিক স্পিকিং করছি আমার জীবনে, এবং আমার যে ভয় লাগে নাই তা না, এবং আমার যখন ভয় লেগেছে তখন আমি এই স্ট্র্যাটেজিগুলো ইউজ করেছি, যে স্ট্র্যাটেজিগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো এখন। যখনই আপনি ভয় পাবেন বা অ্যাংশাস হবেন বা নার্ভাস হবেন, আপনি দেখবেন আপনার বন্ধু বান্ধবরা আপনাকে বলবেন যে জাস্ট রিল্যাক্স, কোনো সমস্যা নেই, একটু রিল্যাক্স করার চেষ্টা কর, সব ঠিক হয়ে যাবে। বাট এটা আসলে পুরোপুরি ভুল একটা কথা যখন আপনি পাবলিক স্পিকিং এর দিকে যাচ্ছেন। ডক্টর অ্যালিসন নামে খুব ফেমাস একটা ডক্টর আছে, উনি হার্ভার্ডের প্রফেসর ছিল, এবং উনি একটা রিসার্চ পাবলিশ করছিল যেখানে উনি দেখাইছিল যে কেন রিল্যাক্স করার স্ট্র্যাটেজি কোনো সময় পাবলিক স্পিকিংয়ে কাজ হয় না। বায়োলজিক্যালি স্পিকিং, অ্যাংশাস হওয়া এবং এক্সাইটেড হওয়া খুব কাছাকাছি জিনিস। আপনি অ্যাংশাস হইলেও আপনার হার্ট রেট বেড়ে যায়, আপনি এক্সাইটেড হইলেও আপনার হার্ট রেট বেড়ে যায়, আপনি অ্যাংশাস হইলেও আপনার কর্টিজল টর্টিজল বেড়ে যায়, আপনি এক্সাইটেড হইলেও অনেক সময় আপনার কর্টিজল বেড়ে যায়, আপনি অ্যাংশাস হইলেও আপনার বডির ফাইট অর ফ্লাইট মোড অন হয়ে যায়, যে পালাবো অথবা মারামারি করব, আপনি এক্সাইটেড হইলেও সেম মোড অন হয়ে যায়। এখন আপনি যখন অ্যাংশাস হইছেন তখন যদি আমি আপনাকে বলি যে ভাই অ্যাংশাস হয়েন না, রিল্যাক্স করেন, তখন কি হয় জানেন? আসলে আপনার বডি 100 কিলোমিটার বেগে দৌড়ানোর চেষ্টা করতেছিল, আপনি হঠাৎ করে জোরে একটা ব্রেক চাপার চেষ্টা করতেছেন। হঠাৎ করে যখন কোনো একটা কিছু জোরে চলতেছে এটাকে ব্রেক করা হয় তখন এটা কিন্তু উল্টায় যায়। আমরা জানি আমাদের বডির সাথেও এটা হয়, আমরা হঠাৎ করে ব্রেক করে অ্যাংশাসনেস থেকে রিল্যাক্স মোডে তো যাইতে পারি না, উল্টা আমরা উল্টায় যাই, যেটা হওয়া যাবে না। অফিসিয়ালি এই ব্যাপারটাকে বলে অ্যাংজাইটি রিঅ্যাপ্রেজাল। তো আমাদের যে জিনিসটা করতে হবে, আমাদের বডিকে বুঝাইতে হবে এবং আমাদের মাইন্ডকে বুঝাতে হবে যে ভাই হ্যাঁ ঠিক আছে আমরা অ্যাংশাস হইছি, বাট এটা একটা টাইপ অফ এক্সাইটমেন্ট এবং এতে ভয় পাওয়ার কিছু নাই। আপনি একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে ব্যাপারটা চিন্তা করেন। আমরা অনেকে রোলার কোস্টারে উঠছি আমাদের জীবনে, এবং আমরা যখন রোলার কোস্টারে উঠি, রোলার কোস্টার আমাদের উপরে নিয়ে যায়, উঠার সময় আমাদের বেশ ভালোই লাগে, তারপর হঠাৎ করে যখন ড্রপ করে আমরা কিন্তু ভয় পাই, কিন্তু এটা ভালো ভয়। আমরা কিন্তু কেউ ভয় পায় মানে আমরা তো স্বেচ্ছায় উঠি রোলার কোস্টারে, আমরা কেউ ভয় পায় নার্ভাস হয়ে অ্যাংশাস হয়ে যাই না, আমরা এক্সাইটেড হয়ে যাই। সেম ফিলিংই আপনার হয় যখন আপনি পাবলিক স্পিকিং দিতে যান, কিন্তু আপনি অ্যাংশাস হয়ে যান। রোলার কোস্টার থেকে নামার সময় আপনি হয়ে যান এক্সাইটেড। খুব কাছাকাছি দুইটা ফিলিং। আপনার ব্রেনকে আপনার বুঝাইতে হবে যে পাবলিক স্পিকিং এর টাও আসলে এক্সাইটেড হওয়ার মতোই একটা ঘটনা, অ্যাংশাস হওয়ার মতো কোনো ঘটনা না। নেভার টেল ইউর সেলফ টু কাম ডাউন, অলওয়েজ সে জোরে জোরে যে আই অ্যাম এক্সাইটেড, আমি এক্সাইটেড এই জিনিসটা করার জন্য, এবং আমি শিওর এই জিনিসটা ভালোই হবে আমি যদি করতে পারি। এটা আপনি বলবেন জোরে জোরে, এমনভাবে বলবেন যেন আপনি নিজে বলার পরে নিজের কান দিয়ে শুনেন, মনে মনে না, জোরে জোরে বলবেন, অন্য মানুষ শুনলেও কোনো সমস্যা নেই, এবং তারপরে আপনি যখন স্টেজে উঠবেন আপনি দেখবেন আপনার অ্যাংশাসনেস অনেক সময় এক্সাইটমেন্টে পরিণত হবে। আচ্ছা সরি, আমি অনেক বই টইয়ের রেফারেন্স দিচ্ছি, কারণ এই যে কথাবার্তাগুলো আমি বলতেছি সব কথাবার্তাগুলো আমি বিভিন্ন বই টইয়ের থেকেই শিখছি, এই কারণে আমি রেফারেন্সগুলো দিচ্ছি, আপনারা চাইলে বইগুলো পড়েও নিতে পারেন। টক লাইক টেড নামে একটা বই আছে, যে বইটা লিখছিল আমার এই মুহূর্তে লেখকের নাম মনে পড়তেছে না, আপনারা একটু গুগল করে নিন। এই বইয়ের ভিতরে উনি রুল অফ থার্ডের কথা বলছিল, যে কিভাবে 3 স্টেপে ভাগ করে কোনো একটা কিছুকে বললে মানুষের ব্রেইন ওটা বেশি মনে রাখতে পারে। যেমন ধরেন অনেক ক্যাচ ফ্রেজ আছে, যেমন ব্লাড, সোয়েট অ্যান্ড টিয়ার্স, এগুলো দেখা যাচ্ছে যে এগুলো মানুষ মনে রাখতে পারছে খুব সহজে, কারণ এটা 3 স্টেপে ছিল। ইভেন আইফোনের ফেমাস কিছু কমার্শিয়ালও আছে যেগুলো 3 স্টেপে করা হয়েছিল, দেখি অনেকদিন পর্যন্ত ওগুলো মানুষ মনে রাখতে পেরেছে। এই কাহিনী আমি আপনাদের কেন বলতেছি, আপনি যখন মানুষের সামনে দাঁড়াইতেছেন কথা বলার জন্য, অ্যাংশাস হওয়া বা নার্ভাস হওয়া বা এক্সাইটেড হওয়া তো একটা স্টেপ। একবার যখন আপনি মানুষের সামনে দাঁড়াচ্ছেন কথা বলার জন্য, আপনি কি কথা বলতেছেন এইটার উপর ডিপেন্ড করে আপনার পারফরমেন্স কেমন যাবে। আপনার কথা বলার স্কিল যদি ভালো না হয়, আপনার কথা বলার স্ট্রাকচার যদি ঠিক না থাকে, আপনি যতই এক্সাইটেড হন, যতই নার্ভাস হন, যতই অ্যাংশাস হন, কিছু
কিছু যায় আসে না, মানুষ আপনাকে বাজেভাবেই নিবে। হ্যাঁ, আপনি হয়তো ভয় পাবেন না, কিন্তু দিন শেষে আপনি যে জিনিসটা প্রডিউস করবেন সেই জিনিসটা প্রডিউস করার থেকে না প্রডিউস করাই ভালো ছিল। সো রুল অফ থার্ড আমরা সবসময় মাথায় রাখবো। আমাদের গল্পকে আমরা 3 ভাগে ভাগ করব। কোনো সময় আমরা আমাদের অডিয়েন্সকে 3টা 4টা 5টা 6টার বেশি পয়েন্ট দিব না, ইনফরমেশন দিয়ে বম্বার্ড করার চেষ্টা করব না। যদি ইনফরমেশন দিয়ে বম্বার্ড করতেই হয় তাহলে এমনভাবে আমার ইনফরমেশনের সিকোয়েন্সগুলো আমি ভাগ করব। আপনারা অনেকেই জানেন যে স্টার্টআপ পিচে আইডিয়া, তারপরে এক্সিকিউশন অ্যান্ড দেন ওয়াই আস, এরকম বিভিন্ন স্টেপে ভাগ করা হয় এবং 3 স্টেপে ভাগ করার চেষ্টা করা হয়, যাতে করে আমি যাকে ইনফরমেশন দিচ্ছি সেই জন্য ইনফরমেশন সহজভাবে মনে রাখতে পারে। দিন শেষে আপনি মনে রাখবেন, আপনি একটা লার্জ ক্রাউডের সামনে দাঁড়ায় কথা বলতেছেন, তারা ওই কথা শুনতেই ওখানে বসছে। সো একটা উইন উইন সিচুয়েশন আছে। তারা চায় না আপনি খারাপ করেন, আপনিও চান না আপনি খারাপ করেন। তাদেরকে আপনাকে সেম পেজেই রেখে আপনার আগায় যাওয়ার চেষ্টা করতে হবে। এটা আপনি তখনই করতে পারবেন যদি আপনি তাদের জন্য জিনিসটা কঠিন করে না ফেলেন। আপনি যদি অনেক কঠিন করে ফেলার চেষ্টা করেন তাদের জন্য, নিজের অজান্তেও অনেক সময় অনেকে কঠিন করে ফেললে তারা আস্তে আস্তে ধরে নিবে আপনার প্রেজেন্টেশন খারাপ। তারা কখনো এইটা বুঝবে না যে এত ইনফরমেশন আসলে আমার নিজের ব্রেনে আমি রাখতে পারবো না। তারা সবসময় ভাবে যে দূরও কি বলে আমি বুঝলাম না, বা তারা জোন আউট করে ফেলবে। দুইটাই খুব খারাপ জিনিস। নিউরোবায়োলজি অফ স্টোরি টেলিং নামে একটা রিসার্চ আছে, এটা আমি খুব একটা পড়ি না, বাট ওটার সামারিটা পড়েছি। এবং স্টোরি টেলিং নিয়ে আমার পছন্দের অনেকগুলো বই আছে, আপনারা জানেন, স্টোরি ব্র্যান্ড, তারপর আরো কয়েকটা। আমি আমার স্টোরি টেলিং নিয়ে আলাদা ভিডিও আছে, সেখানে বিস্তারিত ব্যাখ্যা করেছি যে মানুষ সবসময় অন্য মানুষের কাছ থেকে গল্প শুনতে চায়। যে যত সুন্দর করে গল্প বলতে পারে তার প্রেজেন্টেশন সাধারণত তত ভালো হয়। যে অনেক বেশি স্ট্যাটস অ্যান্ড ফিগার্স বলে তার প্রেজেন্টেশন কিন্তু বেশিরভাগ সময় অত ভালো হয় না। সেম ইনফরমেশন আমি গল্পের আকারেও বলতে পারি, সেম ইনফরমেশন আমি ফ্যাক্ট অ্যান্ড ফিগারের আকারেও বলতে পারি। গল্পের আকারে বললে আপনার শুনলে মনে হবে আপনি খুব সুন্দর একটা প্রেজেন্টেশন শুনছেন, আপনার আমার প্রতি রেসপেক্ট বাড়বে, আমার প্রতি প্রশংসা বাড়বে। আমি যদি ফ্যাক্টস অ্যান্ড ফিগারের আকারে বলি তাহলে আপনার আমার প্রতি ওই লেভেলের রেসপেক্ট বাড়বে না, আপনি ভুলে যাবেন কিছুক্ষণ পরে। আমি একটা উদাহরণ দিই। মনে করেন সেম দুইটা ইনফরমেশন, যে আমাদের কোম্পানির সেলস 10% বা 12% বাড়ছে, আমাদের কোম্পানিতে আমরা নতুন 2 জনকে হায়ার করছি এই জন্য। কারণ এটা আমি দুইভাবে বলতে পারি। আমি এটা বলতে পারি যে এই দেখেন প্রেজেন্টেশন, পিছনে পাওয়ার পয়েন্টে আমি লিখে রাখছি যে সেলস 12% বাড়ছে, আমাদের কোম্পানিতে আমরা 2 জন নতুন হায়ার করছি। এটা একভাবে বলা সম্ভব। আবার আমি এভাবেও বলতে পারি যে গত মাসে আমার একজনের সাথে কথা হচ্ছিল, সে আমাকে তার জীবনের কথা বলছিল যে হ্যাঁ সে এই জায়গা থেকে পড়াশোনা করেছে। তারপর আমি দেখলাম যে হ্যাঁ আমি ওই জায়গা থেকে পড়াশোনা করেছি এবং আমাদের 2 জনের একটা কমন টিচারও ছিল। তারপর আমরা অনেকক্ষণ ওই টিচারটাকে নিয়ে হাসাহাসি করলাম যে উনি ক্লাসে আমাদের কত কষ্ট দিত। ওই মানুষটাকে আমরা ফাইনালি হায়ার করছি, উনি এখন জয়েন করছে আমাদের এই অমুক রোলে। এবং একই সাথে আমরা আরেকজনকে হায়ার করেছি, যেহেতু আমরা খুব গ্রো করতেছি, 12%-এর মতো গ্রো হয়েছে আমাদের, এই কারণে এই 2টা নতুন হায়ার আমাদের করতে হয়েছে। এই হলো এই 2 জনের নাম। এই 2 জনের মধ্যে ওই ছেলেটা আর আমি একই স্কুলে পড়তাম। এই ছেলেটার সাথে আমার এই কারণে একটা স্পেশাল কানেকশন হয়েছে। আপনাদেরকে দেখায় রাখলাম যেন আপনারা ওর সাথে কথা বলতে গেলে এই ব্যাপারে আলাপ আলোচনা করতে পারেন। দুইটা সেম জিনিস, ফ্যাক্ট প্রেজেন্টেশনটাও সেম, এই মাত্র গত 2 মিনিট ধরে আমি যে জ্ঞান দিলাম ওটাও সেম। সেকেন্ডটা উল্টা একটু বড়, কারণ সেকেন্ডটা আমি স্টোরির ভিতরে সামারাইজ করে ইনফরমেশন দিছি, বাট সেকেন্ডটা মানুষের মনে থাকবে বেশি, ফার্স্টেরটা কখনো মনে থাকবে না। আমি যদি আপনাকে বলি যে ইলন মাস্কের জন্ম কবে, আপনার বলতে পারার চান্স কম। কিন্তু আমি যদি এখন আপনাকে বলি যে ইলন মাস্কের জন্ম 1971 সালে, আপনার মনে থাকবে হয়তো। এখন যদি আমি আপনাকে বলি একটা গল্পের আদলে যে হ্যাঁ মনে আছে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হচ্ছিল, বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ হচ্ছিল, আমরা যখন ফ্রিডম ফাইট করতেছিলাম, একই সময়ে সাউথ আফ্রিকার ভিতরে একটা কাহিনী হচ্ছিল, যেই কাহিনীটা তারপরে দুনিয়াকে অনেক বদলায় দিবে, যেটা আপনি জানেন না, সেটা হলো ইলন মাস্কের জন্ম। এই যে আমি আপনাকে একটা কাহিনীর ভিতরে একটা ইনফরমেশন দিলাম, এই কারণে এই ইনফরমেশনটা আপনার অনেক দিন পর্যন্ত মনে থাকবে, যেটা কাহিনীর ভিতরে না দিলে আপনার থাকতো না মনে। একটা কথা সবসময় মনে রাখবেন, স্পিক লাইক চার্চিল বলে একটা বই আছে, যেখানে চার্চিল কিভাবে ভাষণ দিয়েছে, উনার মতো করে কিভাবে কথাবার্তা বলতে হয়, এটা নিয়ে অনেক আলোচনা করা হয়েছে। আপনি যত পজ নেবেন, আপনি যত ই এগুলা অ্যাভয়েড করবেন, তত আপনার কথার ভিতরে গ্রাভিটাস বাড়বে, মানে কথার ভিতরের গম্ভীরতা এটাই জিনিসপত্র বাড়বে। মানুষ আপনাকে আরো সিরিয়াসলি নেবে, আপনার কথা মানুষ মনোযোগ দিয়ে শুনবে। আপনার কথা যদি শুরু হয় এখান থেকে এবং কথার যদি হাত পা না থাকে এবং কথা যদি উপরের দিকে উঠতে থাকে, হঠাৎ করে আপনার কথা কেউ সিরিয়াসলি নিবে না। সে নিতে চাইলেও সে সিরিয়াসলি নিতে পারবে না, কারণ আপনার কথা সে বুঝতেই পারতেছে না। স্লোলি কথা বলেন, কোনো সমস্যা নেই, কোনো তাড়াহুড়া নেই। কথার ভিতরে যত কম পারা যায় এই টাইপ জিনিসপত্র আমরা ব্যবহার করব, কারণ এগুলো আমরা যত ব্যবহার করি তত আমাদের কথার গভীরতা কমে এবং পারসিভড ভ্যালু কমে। সামনের মানুষ মনে করে আমি যে বিষয়ে কথা বলতেছি ওই বিষয়ে আমি আসলে অত জানি না, যেরকম একটা ভালো ব্যাপার না। টেক ইউর টাইম, আস্তে ধীরে কথাবার্তা বলেন, চেষ্টা করেন টাইপ জিনিসপত্র পরিহার করতে।
এটাও ট্রেনেবল। আপনি যদি আয়নার সামনে দাঁড়ায় প্রত্যেকদিন 5 থেকে 10 মিনিট যে কোনো বিষয়ে কথাবার্তা বলেন, অন্য কোনো ডিস্ট্র্যাকশন ছাড়া, আপনি দেখবেন আস্তে আস্তে এরকম একটা সময় আসবে যখন আপনি কোনো জড়তা ছাড়াই কথাবার্তা বলতে পারছেন। এবং বাংলায় যারা কথাবার্তা বলেন তাদের জন্য একটা খুব ইম্পর্টেন্ট টিপ হলো, আপনি যখন প্রেজেন্টেশন দিবেন, বাংলায় দেন বা ইংলিশে, যেটাই দেন, ইংলিশেরটা আমি একটু পরে বলছি, স্পষ্ট বাংলা বলতে পারার এবিলিটি খুব ইম্পর্টেন্ট একটা এবিলিটি। আপনার ডায়ালেক্ট থাকতেই পারে, আপনার আঞ্চলিক টান থাকতেই পারে, অসাধারণ ব্যাপার। আমাদের অনেকগুলো অঞ্চল আছে, অনেকগুলো অঞ্চলের অনেকগুলা ডায়ালেক্ট আছে আমাদের, এটা খুব ভালো ব্যাপার, এটা খারাপ কিছু না। বাট আপনার এই ব্যাপারটা বুঝতে হবে, আপনি যাদের জন্য প্রেজেন্টেশন দিচ্ছেন তারা ওই ডায়ালেক্ট নাও বুঝতে পারতে পারে। এই কারণে এটা খুবই ইম্পর্ট্যান্ট শুদ্ধ বাংলায় কথা বলতে পারা। শুদ্ধ বাংলায় কথা বলা আমাদেরকে স্কুলে শিখায় না, আনফর্চুনেটলি। শুদ্ধ বাংলায় কথা বলা আমাদেরকে কলেজেও শেখায় না, ইউনিভার্সিটিতে শেখায় না। ইংলিশ শিখাইতে একটু এফোর্ট দেয়, বাংলা শিখাইতে কিন্তু সেরকম কোনো এফোর্ট দেয় না। সন্ধি শিখায়, কারক শিখায়, এসব জিনিসপত্র যেগুলোর আসলে কোনো কাজে আসে নাকি আসে না, এটা নিয়ে আমরা ডিবেট করতে পারি। বাট শুদ্ধ বাংলা যদি শিখাতো তাহলে আসলে অনেক যে উপকার হতো, এটা নিয়ে মনে হয় না ডিবেট করা সম্ভব, কারণ আমরা সবাই জানি এটা শিখালে উপকার হতো। একই সাথে সেম কথা ইংরেজির ক্ষেত্রেও প্রযোজ্য। আপনি যখন ইংরেজিতে প্রেজেন্টেশন দিবেন বা আপনি যখন ইংরেজিতে কথা বলবেন, আমাদের বাংলাদেশিদের অনেকেরই এই সমস্যাটা আছে, যেটাকে বলে ইন্ডিয়ান অ্যাকসেন্ট প্রবলেম। আমরা অনেকেই ইন্ডিয়ান অ্যাকসেন্টে কথা চলে আসে আমাদের, কেউ যখন ইংরেজিতে কথা বলে। চেষ্টা করবেন হয় নিউট্রাল রাখার, অথবা ইন্ডিয়ান অ্যাকসেন্ট পরিহার করে, এটা শুনতে একটু খারাপ শোনায়, আমেরিকান বা ব্রিটিশ অ্যাকসেন্টের দিকে যাওয়ার চেষ্টা করা বা নিউট্রাল থাকা। কারণ স্টাডির পর স্টাডিতে দেখা গেছে যে আপনার অ্যাকসেন্ট আপনারকে অন্য মানুষটা কিভাবে গ্রহণ করবে এটাকে এফেক্ট করে। এবং আপনি যদি ফোন ধরেই বলেন হ্যালো হ্যালো, তারপর ইন্ডিয়ান টোনে কথাবার্তা বলা শুরু করেন, একটা চান্স আছে আপনি যার সাথে কথা বলতেছেন, আপনি যতই কুতুব হন, আপনাকে সে ওই সেম ভ্যালুটা দিবে না কম্পেয়ার টু আপনি যদি একটা আমেরিকান অ্যাকসেন্টে কথা বলেন, বা আপনি যদি একটা ব্রিটিশ অ্যাকসেন্টে কথা বলেন, বা আপনি নিউট্রাল অ্যাকসেন্টে কথা বলেন। আপনার কোনো দেশের কোনো অ্যাকসেন্টে কথাবার্তা বলতে হবে না। অ্যাকসেন্ট কোচও হয়, পুরো পৃথিবীতে অনেক অ্যাকসেন্ট কোচ আছে যাদের কাজই এটা, যে ওই অ্যাকসেন্ট আস্তে আস্তে মানুষদের থেকে সরানো। এবং আপনারা জানেন এরকম অনেক সেলিব্রিটি আছে যারা শুরুতে এক অ্যাকসেন্টে কথা বলতো, তারপর ওরা ট্রেন করে করে এখন কিন্তু আর ওরা ওই অ্যাকসেন্টে কথাবার্তা বলে না। তো আপনাদেরও ওইটা ট্রাই করতে হবে। ওভারঅল পাবলিক স্পিকিং কোনো জটিল জিনিস না। আমি আপনাদের একটা ছোট্ট উদাহরণ শেয়ার করি আমার নিজের জীবনের। আপনারা জানেন অনেকেই যে আমি যেহেতু ভিডিও করি, ভিডিওতে সবসময় আমার হাতে কিছু না কিছু ধরা থাকে। এখানে আমি কলম ধরে রাখছি, এই হাতেও আমার একটা ক্যামেরার ক্যাপ ধরা আছে। আমি জানি যে আমার রুমে কেউ নাই, আমি এটাও জানি যে আমার এই ভিডিও অনেক মানুষ দেখবেন। এবং শুরুর দিকে আমার নার্ভাস লাগতো, যখন আমি শুরুর দিকে ভিডিও রেকর্ড করতাম মনে হইতো যে এত মানুষ দেখবে, আমি কি বলতেছি ঠিকমতো বলতে পারছি নাকি, অনেক ফাম্বল যদি হয়, ভুল কিছু যদি বলি, বা ভুল কিছু যদি নাও বলি, ঠিক কথাও যদি বলি, অনেকক্ষণ ধরে যদি বলি যে এই কথা 1 মিনিটেই বোঝানো সম্ভব, ব্যাপারটা ভালো হবে না। এবং এই করতে করতে আমার অনেক নার্ভাস লাগতো। এরপরে আমি আস্তে আস্তে হাতে কিছু একটা রাখা শুরু করলাম। এটা খুব কমন একটা স্ট্র্যাটেজি, অনেক প্রেজেন্টেশনে অনেকেই এই জিনিসটা ইউজ করে, যে হাতে কিছু একটা ধরে রাখে। এবং আপনি যদি হাতে কিছু একটা ধরে রাখেন যেটার ইনহেরিট করে পাওয়ার নেই, এমন না যে স্লাইড মুভ করার বাটন ধরে রাখছেন ওইটা না, বা মোবাইল ধরে রাখছেন ওইটা না, এমন কিছু একটা ধরে রাখতে হবে যেটার আসলে কোনো পাওয়ার নাই। ওরকম একটা কিছু যদি আপনি ধরে রাখেন এবং এটা নাড়াচাড়া করতে থাকেন কথা বলার সময়, আমি দেখেছি বেশিরভাগ সময় প্রেজেন্টেশনে হেল্প হয়। তো এটা জাস্ট একটা পার্সোনাল টিপ আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমার সবচেয়ে ভয় লাগছিল প্রেজেন্টেশন দেওয়ার সময়, আমি যেটা ভিডিও শুরুতে বলতেছিলাম, আমি অনেক প্রেজেন্টেশন দিয়েছি জীবনে, বিজনেস পিচ, ক্লায়েন্ট পাওয়ার পিচ, ফরচুন 500 টাইপ পিচ, এরকম অনেক কিছু করছি। বাট আমার সবচেয়ে ভয় লাগছিল, আমার মনে আছে গুলশানে আমি স্ট্যান্ড আপ কমেডি করছিলাম 2 বার, এবং দুইটাই মানে টিকিট কেটে মানুষ আসছিল স্ট্যান্ড আপ কমেডি দেখতে। ওই সময় আমার যে ভয় লাগছিল, কারণ মানুষকে যোগ বলে হাসাইতে হবে, ওই টাইপ একটা সিচুয়েশন ছিল। আমার স্ট্যান্ড আপ কমেডি অনেক ভালো লাগে, বাট ওই সময় আমার যত ভয় লেগেছিল, আমার মনে হয় না অনেকদিন পর্যন্ত আমার ওইরকম ভয় লাগতেছে না এই পার্টিকুলার কেসে, এই যে পাবলিক স্পিকিং টাইপ সিনারিওতে। এমনিতে তো আমার ভয় প্রত্যেক দিনই লাগে বিভিন্ন জিনিস নিয়ে, পাবলিক স্পিকিং টাইপ কেসে অনেকদিন ধরে লাগতেছে না। দুইটা পার্সোনাল জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমি আশা করি আপনারা সবাই খুব সুন্দর করে কথাবার্তা বলতে পারবেন, সবার পাবলিক স্পিকিংয়ের জার্নি খুব সুন্দর হবে। কারণ পাবলিক স্পিকিং খুব ইম্পর্ট্যান্ট একটা স্কিল। যে যত ভালো পাবলিক স্পিকার হয়, দেখা গেছে তার মধ্যে লিডারশিপ কোয়ালিটি আস্তে আস্তে বাড়া শুরু করে, এবং সে নোটিসড হয়। কোম্পানিতে বলেন, এন্টারপ্রেনারশিপের জার্নিতে বলেন, স্কুলের মধ্যে বলেন, কলেজের মধ্যে বলেন, সব জায়গায় সে আলাদাভাবে নোটিসড হয়। সো ওই অ্যাডভান্টেজটা না নেওয়া আপনার জন্য একটা বিশাল লস হয়ে যাবে। ভালো থাকেন, দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। টাটা।